14 বছর বয়সে গুন্ডারা তার মায়ের মুখে হাত দিয়েছিল। সে সরাসরি ফলের ছুরি বের করে চোখের সামনেই গুন্ডাটার জীবন শেষ করে দিয়েছিল। 20 বছর বয়সে সে একটা হাড় কাটার ছুরি হাতে নিয়ে রাস্তার মাথা থেকে শেষ পর্যন্ত দাপিয়ে বেরিয়েছিল। একাই পুরো পশ্চিম বাংলার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে দিয়েছিল। 30 বছর বয়সে সে পতিতাময় আর মাদকের কারখানা খুলে ক্ষমতাসীন দলের সবচেয়ে বড় ঢাল হয়ে উঠেছিল। 40 বছর বয়সে সে রাজনীতিতে পা রেখে বিধায়ক পদে লড়েছিল আর সফলভাবে নিজের সব অপরাধ ধুয়ে মুছে আক্ষরিক অর্থেই আন্ডারওয়ার্ল্ডের সম্রাট হয়ে বসেছিল। আপনি যদি এই সিরিজটি এখনও না দেখে থাকেন, তবে আগামী 30 মিনিটে আপনি ভারতীয় সিনেমার এমন এক ক্রাইম থ্রিলার দেখবেন যা আপনাকে চমকে দেবে। এই সিরিজে মুহূর্তের জন্যও বোর হওয়ার সুযোগ নেই। সব চরিত্রই অসম্ভব বুদ্ধিমান। একে আপনি অনায়াসেই বছরের সেরা ভারতীয় ক্রাইম ড্রামা হিসেবে ধরে নিতে পারেন। এখন ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের এই গল্পটি আপনার গায়ের লোম খাড়া করে দেওয়ার জন্য যথেষ্ট। যদি পুরোটা দেখার পর ভালো না লাগে, তবে কমেন্ট বক্সে যা খুশি লিখে গালি দিতে পারেন। মাঝরাতের রাস্তায় ক্রাইম ব্রাঞ্চ অফিসার সুভদ্রা আর তার কলিগরা হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে। দুষ্কৃতিকারীরা তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সব প্রমাণ ছিনিয়ে নেয়। সুভদ্রা প্রচণ্ড ব্যথার মধ্যেও ফোনে তার বসকে জানায় যে তাদের টিমের ভেতরেই কেউ বিশ্বাসঘাতকতা করেছে। বস তাকে দ্রুত কোথাও লুকিয়ে যেতে বলে। সাহায্যকারী দল দ্রুতই পৌঁছাবে। সুভদ্রা যখন জ্ঞান ফিরে পায়, তখন সে দেখে সামনে তার টিমের মেম্বার পুরনো মার দাঁড়িয়ে আছে। সে সরাসরি প্রশ্ন করে, তোমাদের আসল উদ্দেশ্য কি? সামনে ক্যামেরা রেখে শুরু থেকে সব বলার সময় সুভদ্রা বলে, 5 মাস আগে দুটো আহাম্মক ভুল করে ভুল মানুষকে অপহরণ করে ফেলেছিল। ভুলবশত তারা ক্ষমতাসীন দলের এক হেভিওয়েট নেতার নাতিকে তুলে নিয়েছিল। নেতা এতে ভীষণ ভয় পেয়ে যান। তিনি দ্রুত মন্ত্রিসভায় ঢুকে চিফ সেক্রেটারি বরুণের সাথে দেখা করেন। তার প্রথম কথাটাই ছিল, তোমরা কি করছো? তোমরা কি আমাকে ভুলে গেছো? অন্যদের মতো আমাকেও পাগল মনে করো না। হ্যাঁ, শোনো ভাইরা, এই সিরিজের সাথে রাজনৈতিক লড়াইয়ের সম্পর্ক আছে, তাই আমরা সংক্ষেপে ব্যাকগ্রাউন্ডটা বুঝে নিই। ভারতের দলের অভাব নেই। এই সিরিজে মূলত দুইটা বড় দলের কথা বলা হয়েছে। নেতার ঢোকার সময় যে মূর্তি দেখা যায়, তা থেকে বোঝা যায় এই গল্পে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের আদলে একটা দল দেখানো হয়েছে, যাদের আমরা সংক্ষেপে কংগ্রেস দল বলতে পারি। বাস্তবে কংগ্রেসের প্রভাব ক্ষমতাসীন দলের পরই, আর ক্ষমতাসীন দল হল মোদি পরিচালিত ভারতীয় জনতা পার্টি। এছাড়া ভারত অনেকটা আমেরিকার মতো। তাদের ফেডারেল কাঠামো রয়েছে, যেখানে অঙ্গরাজ্যগুলো আলাদা আলাদা শক্তির অধিকারী। প্রতিটি প্রদেশের নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা আছে। তারা নিজেদের কর, শিক্ষা, চিকিৎসা ও জমি নিজেরা পরিচালনা করতে পারে। তাই ভারতের প্রাদেশিক কর্মকর্তাদের ক্ষমতা অনেক বেশি। আর তাদের রাজ্যের নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের নিয়োগ পাওয়া নয়, বরং সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। আমাদের আজকের এই গল্পটা ঘটছে পশ্চিম বাংলার কলকাতায়। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটাকে আমাদের ঢাকার মতো বড় শহর ধরে নিতে পারেন। তাই এই গল্পটাকে আপনি কলকাতার আন্ডারওয়ার্ল্ডের ইতিহাস হিসেবে দেখতে পারেন। তাদের রাজ্যের প্রধানকে বলা হয় চিফ মিনিস্টার, অনেকটা আমাদের প্রাদেশিক প্রধানের মতো। দ্বিতীয় অবস্থানে থাকে মিনিস্টার, আর তৃতীয় অবস্থানে থাকে চিফ সেক্রেটারি। এই বরুণ, যে কিনা চিফ সেক্রেটারি, তার পদটা খুবই রহস্যময়। সে সেক্রেটারিয়েট পরিচালনা করে, যা মন্ত্রীর অফিস এবং রাজ্যের সমস্ত বিভাগের সাথে যোগসূত্র হিসেবে কাজ করে, যেমন অর্থ, শিল্প, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। সমস্ত সরকারি পরিকল্পনা, কর্মকর্তাদের নিয়োগ কিংবা বদলি সবকিছুর ফাইল এই সেক্রেটারিয়েট দিয়েই যায়। এই থেকে বোঝাই যাচ্ছে, এই পদে থাকা ব্যক্তি শুধু প্রধানের সাথেই ভালো সম্পর্ক রাখে না, নিচের সমস্ত মন্ত্রীর সাথেও তার ঘনিষ্ঠ যোগাযোগ থাকে। যদি ঠিকমতো চাল চলতে পারে, তাহলে উপরে প্রধানকে পুতুল বানিয়ে রাখতে পারে আর নিচে যে কোনো বিভাগকে পিষে ফেলতে পারে। এর ক্ষমতা এক কথায় ভয়ঙ্কর। আর এই কারণেই কংগ্রেসের নেতা যখন তার নাতিকে হারালো, সে প্রথমেই চিফ মিনিস্টারের কাছে না গিয়ে সোজা চিফ সেক্রেটারি বরুণের কাছে গেল। এই দৃশ্য থেকেই আমরা বুঝতে পারছি, পুলিশি প্রশাসনে বরুণের ক্ষমতা চিফ মিনিস্টারের চেয়েও অনেক বেশি। পুলিশ অফিসার শঙ্করকে আদেশ দেওয়া হয় দ্রুত থানায় গিয়ে দায়িত্ব বুঝে নিতে এবং পুরো দমে অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করতে। পুলিশ কমিশনার গম্ভীর হয়ে তাকে বলে, নেতার নাতিকে অপহরণের কাজটা নিশ্চিতভাবে শঙ্কর আর তার দলই করেছে। তুমি আজই থানায় নতুন জয়েন করেছো, তাই কষ্ট করে তোমাকে শঙ্করের অপরাধের ইতিহাসটা বুঝিয়ে বলি। 1954 সালে শঙ্কর আর তার মা শরণার্থী হয়ে পশ্চিম বাংলায় আসে। তার মায়ের সাথে স্থানীয় গুন্ডানা সভ্যতা করেছিল। তখন ছোট শঙ্কর রাস্তাঘাটে ওই গুন্ডাকে খুন করে ফেলে। খুনের দায়ে সে ধরা পড়ে, কিন্তু নাবালক হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠানো হয়। জেল থেকে বের হওয়ার পর একটা সাধারণ পরোটার লোভে সে অপরাধ জগতে পা রাখে। মাত্র 10 বছরের মধ্যেই সে পুরো এলাকা নিজের দখলে নিয়ে নেয়। চোরাচালান, ভেজাল মদ বিক্রি, অপহরণ, রাজনৈতিক হত্যাকাণ্ড, সবকিছুতে দ্রুতই প্রচুর সম্পদের মালিক হয়ে যায় সে। শঙ্কর লোকটা যতই খারাপ হোক, সে তার মায়ের খুব অনুগত। পরিবারকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। শঙ্করের দলে দুটো প্রধান হাত আছে,
একটা হলো সাগর। লোকটা পানির মতো শান্ত ও গম্ভীর স্বভাবের, শঙ্করের পুরো ভরসার মানুষ। অন্যজন হলো আতে। সে আগুনের মতো রাগী, নিষ্ঠুর। শঙ্করের শুরুর দিকের স্বভাবের সাথে তার অনেক মিল। দুজনে আপন ভাইয়ের মতো মিলেমিশে থাকে। শঙ্কর পুলিশ স্টেশন থেকে বেরিয়ে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে যায়। ওদিকে বারুণ ফোন করে শঙ্করকে জানতে চায় অপহরণের ঘটনাটা আসলে কি। শঙ্কর ফোন রেখে কাজটা আতেকে দিয়ে দেয়। আতে মাত্র 3 ঘন্টার মধ্যে অপহরকদের খুঁজে বের করে। এরপর তাদের সাথে একটু আলাপ আলোচনা করতেই তারা ওই বাচ্চা ছেলেকে ছেড়ে দেয়। এতে পুলিশের তদন্ত মাঝপথেই থেমে যায়। গ্যাংস্টারদের কাজের গতি পুলিশের চেয়েও বেশি। কি সাংঘাতিক ব্যাপার! কিন্তু এই ঘটনাটা বিরোধী দল অর্থাৎ বিজেপি পেয়ে যায়। তাদের প্রার্থী দিদি দ্রুত একটি সাংবাদিক সম্মেলন ডাকেন। তিনি কংগ্রেস দলকে আক্রমণ করে বলেন, কলকাতায় বছরে 4000 মানুষ নিখোঁজ হয়, পুলিশ কিছু করতে পারে না। এখন কংগ্রেস নেতার নাতি হারিয়েছে বলে মাত্র 12 ঘন্টার মধ্যে পুলিশ তাকে খুঁজে বের করল। নেতার নাতির প্রাণ কি প্রাণ, আর সাধারণ মানুষের প্রাণের কোনো দাম নেই। চিফ মিনিস্টার খুব বিরক্ত। সামনেই নির্বাচন, আর এই সময় এমন বিপদে পড়লেন। বারুণ নিচু স্বরে বলল, কালই সে বাঘের উপর চড়াও হবে। পরদিন শহরতলির ঘাটে একটা নিলাম চলছে একটা বিশাল জাহাজের জন্য। চুক্তি সই হওয়ার ঠিক পরেই শঙ্কর তার দলবল নিয়ে সেখানে হাজির হলো। ভিড় মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেল। শঙ্কর আর তার সাঙ্গপাঙ্গরা ধুলো উড়িয়ে শান্তভাবে নিলামকারী ব্যক্তির কাছে গিয়ে দাঁড়ালো। সাগর চুক্তিপত্রটা হাতে নিয়ে পুড়িয়ে দিল। সোজা কথায় সে নিলামটাই বাতিল করে দিল। শঙ্করের এক লোক টেবিলের ওপর 5 কোটি টাকা রেখে দিল। তাদের উদ্দেশ্য পরিষ্কার, এই জাহাজটা শঙ্করের চাই। জাহাজের মালিক উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, মজা করছো? আমি এই জাহাজটা 8 কোটিতে কিনেছি। শঙ্কর বন্দুক বের করে আস্তে আস্তে বলল, টাকা আর গুলির মধ্যে একটা বেছে নাও। কিন্তু মালিক একদম ভয় পেল না। সে শঙ্করকে বলল, কিনতে চাইলে নিয়ম মেনে নিলামে অংশ নাও। ও হ্যাঁ, তুমি তো অংশ নিতে পারবে না, কারণ ফর্মে বাবার নাম লিখতে হয়। আর তুমি তো গ্রামের জারজ সন্তান, নিজের বাপকে সেটাই জানো না। খুব করুণ। শঙ্কর শান্তভাবে সেখান থেকে চলে এলো। আজ 5 কোটি টাকা বেঁচে গেল ঠিকই, কিন্তু খারাপ খবর পেছনেই ছিল, তার মা মারা গেছে। কিছুক্ষণ পরেই বারুণ সেখানে চলে এলো, কিন্তু সে শোক জানাতে আসেনি। সে এসে বলল, বিপদেই বন্ধু চেনা যায়। নেতার নাতির অপহরণ নিয়ে পাবলিকের মাথা গরম। যেহেতু ঘটনাটা তোমার এলাকাতেই ঘটেছে, তাই তোমাকে একটু কোরবানি দিতেই হবে। শঙ্কর বলল, যা বলার সরাসরি বলো। বারুণ গম্ভীর হয়ে বলল, 3টে এলাকা স্বাধীন করে দাও, সাথে 10 জন লোক দিতে হবে। পুলিশ নিয়ম মেনে তাদের ধরে নিয়ে যাবে। নির্বাচন শেষ হলে ছেড়ে দেবে। এছাড়া তোমার দলের চাঁদা 6 ভাগ থেকে বাড়িয়ে 7 ভাগ করতে হবে। আর কোনো উপায় নেই, সামনের মাসেই ভোট। শঙ্কর দাঁতে দাঁত চেপে সহ্য করল। অনেকক্ষণ চুপ করে থাকলো, কারণ বারুণকে মানা করা ছাড়া তার কোনো উপায় ছিল না। বারুণ খুশি হয়ে চলে গেল, কিন্তু তারা জানতো না যে তাদের এই দেখা করার দৃশ্যটি এক সাংবাদিক লুকিয়ে ভিডিও করে ফেলেছে। সেই রাতে আতে অভিযোগ করতে শুরু করলো। তাদের ক্যাসিনো বন্ধ করে দিল, তার ওপর ট্যাক্স 7 ভাগে নিয়ে গেল। এটা কি জুলুম নয়? সাগর তার ভাইকে শান্ত হতে বলল। যদি বস আর বড় দলের সাপোর্ট না থাকে, তবে তাদের পতিতালয় আর ক্যাসিনো সব বন্ধ হয়ে যাবে। এদিকে খুন হওয়া জাহাজের মালিকের পরিবার থানায় রিপোর্ট করেছে। ঘটনাটা আবার সেই শঙ্করের এলাকাতেই ঘটেছে। পুলিশ অফিসার শঙ্কর পুরো ঘটনা শুনে সন্দেহ করতে শুরু করল। শঙ্করের সাথে একবার মুখোমুখি দেখা করা দরকার। আতে নিজেও এই বিষয়ে জানতে চাচ্ছিল, বসের লাশ সরানো হয়েছে কিনা। পাশের লোকটা মাথায় হাত দিয়ে বলল, আমি ভুলে গেছি। আতে তাকে একটা থাপ্পড় মেরে বলল, এত বড় ভুল কিভাবে করিস? সে দ্রুত লাশ সরাতে গেল। এই লোকগুলো জানতো না যে দিনে যারা শঙ্করের ভিডিও করেছিল, সেই সাংবাদিক তাদের পিছু নিয়েছে। রাতের অন্ধকারে জাহাজের মালিকের লাশের পাশে আরও 3টে লাশ দেখতে পেল সে। লাশ সরানোর পর আতে তার দাদার সাথে উত্তরাধিকার নিয়ে কথা বলতে শুরু করলো। তার ধারণা শঙ্কর বুড়িয়ে গেছে, এখন সাগরকে দায়িত্ব দিয়ে দেবে। কিন্তু সাগর বলল, পরের বস হতে যাচ্ছে তাদেরই দলের রাজকুমার। আমরা আজীবন কেবল হাতের নিচেই কাজ করে যাব। দুজনে যখন কথা বলছে, ওদিকে পুলিশ অফিসার শঙ্কর টিভিতে লাইভ প্রোগ্রাম করছে। সে ঘোষণা করল, জনগণের জন্য 24 ঘন্টা একটি গোপন ফোন নম্বর চালু করা হলো। এখন থেকে যে কেউ যে কোনো অভিযোগ এই নম্বরে জানাতে পারবে। এই পুরো বিষয়টা বারুণের পরিকল্পনা ছিল। শঙ্করকে চাপে ফেলার জন্য একটা রাস্তা তো দরকার ছিল, কিন্তু সমস্যা হলো বারুণ এখানে একটা ভুল করে ফেলেছে। পরদিন ভোরে সাপু পুলিশের ফোনে অবিরাম কল আসতে শুরু করলো। একের পর এক গোপন সংবাদের বন্যা বয়ে গেল। বারুণের ঠিক করে দেওয়া লোকগুলো কোনোভাবেই ফোনের লাইন পাচ্ছিল না। সাপু পরপর 1 ডজন অপরাধের আখড়ায় হানা দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রতিবারই তারা ঠিক 1 পা দেরি করে পৌঁছাচ্ছিল। শুভগ্রা সাহসের সাথে অনুমান করল, তাদের পুলিশ টিমের ভেতরেই নিশ্চিতভাবে কেউ বিশ্বাসঘাতক আছে। সাপু দল নিয়ে পুনরায় অভিযান চালালো। ভাগ্য ভালো যে পরিশ্রম বিফলে গেল না। তারা একটা ছোটখাটো অপরাধীকে হাতে নাতে ধরে ফেলল। সাপু তাকে অমানবিক নির্যাতন করল না, বরং তাকে পুলিশের গুপ্তচর বানিয়ে ছেড়ে দিল।
কিছুক্ষণের মধ্যেই সেই ছেলেটি খবর দিল শঙ্করের লোকজন এখন হেরোইন সরাচ্ছে। সাপু দ্রুত তার টিম নিয়ে বেরিয়ে পড়ল এবং ঘটনাস্থল থেকে 1 ডজন সাঙ্গপাঙ্গকে পাকড়াও করল। কিন্তু তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। ধরা পড়া ছেলেটি ছিল আঁতের লোক। তার মা খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ল। এই ঘটনা আঁতেকে প্রচণ্ড উত্তেজিত করে তুলল। পরের দিন সে অল্প কিছু টাকা খরচ করে পুলিশ স্টেশনের এক কনস্টেবলকে হাত করে ফেলল এবং যে পুলিশ গুলি চালিয়েছিল তাকে খুঁজে বের করল। শঙ্কর প্রচণ্ড ক্ষেপে গেল। দিনের আলোয় পুলিশকে মেরে ফেলা মানে কি সে বোঝে? পাশে দাঁড়িয়ে থাকা সাগর চাইছিল তার ভাই দোষ নিজের কাঁধে নিয়ে নিক, কিন্তু শঙ্কর এই 2 ভাইকে খুব ভালো করেই চিনত। শঙ্কর রাগে সারা রাত ঘুমাতে পারল না। ছোটবেলা থেকে যাকে বড় করেছি সে এখন পাকা খেলোয়াড় হয়ে গেছে, তার সাথে উল্টো কথা বলার সাহস দেখায়। সে বিছানায় এপাশ ওপাশ করছিল। আতে পাগল হয়ে গেছে। সে মনে করে বস এখন কংগ্রেসের সাথে মিলে মেরুদণ্ডহীন হয়ে গেছে। সাগর ভাইকে বোঝানোর চেষ্টা করল, পরিস্থিতি বদলে গেছে, বস বদলায়নি। যদিও সে এমন কথা বলল, কিন্তু সাগরের ভেতরেও বারুদের মতো রাগ জমছিল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। একটা সাধারণ পুলিশ মারা যাওয়ায় বস যদি এত রাগ করতে পারে, তবে যদি একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে মারা হয়, তাহলে কি শঙ্কর আর কংগ্রেসের সম্পর্ক ছিন্ন হবে না? আতে চোখ বড় বড় করে বলল, ভাই তুই তো জিনিয়াস। রাত ঘনিয়ে এলো। সাপু যে নিউজে ফোন নাম্বার প্রচার করেছিল সেই সাংবাদিক সেটা দেখল। সাংবাদিক দ্রুত সাপুকে ফোন করে জানালো সে খুব গুরুত্বপূর্ণ কিছু জানাতে চায়। সাপু তৎক্ষণাৎ খাবার টেবিলে রেখেই বেরিয়ে পড়ল, কিন্তু সে জানত না যে সে কারো টার্গেট হয়ে আছে। 2 ভাই তার পিছু নিল। শহর থেকে বের হওয়ার পথে জায়গাটা নির্জন হতেই সাগর গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দিল। यार है ना भाई, इसकी माँ का जिंदा हिल रहा है। अरे 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 बड़ो बाबू रुको रुको रुको। सॉरी सर। 2 ভাই তখনও জানত না যে তারা এক ফিরতি পথের ঠিকানাহীন যাত্রায় পা রেখে। 12 ঘন্টা আগে পাশের শহরের পুলিশ অফিসার পরু দলবল নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়েছিল, কিন্তু তারা অ্যাম্বুশ বা ওত পেতে থাকা আক্রমণের শিকার হয়। সব পরিষ্কার করার পর অপরাধী ডন বেরিয়ে এলো। সে পুলিশের সামনেও প্রচণ্ড ঔদ্ধত্য দেখাচ্ছিল। পরুর অধীনস্থ পুলিশ তাকে সতর্ক করে দিল যে এই ছেলে কংগ্রেস নেতা দাসের ভাতিজা। তার বিরুদ্ধে ডাকাতি ও ধর্ষণের অনেক মামলা ছিল, কিন্তু সবগুলোতে এসে প্রমাণের অভাবে খালাস পেয়ে গেছে। পরু তাচ্ছিল্যের সাথে জিজ্ঞেস করল, এবার অবৈধ অস্ত্রসহ হাতে নাতে ধরা খেয়েছিস, এবার কি আর পার পাবি? ছেলেটি খুব শান্তভাবে ফোন বের করল এবং তার নেতা চাচার নাম্বারে কল দিল। পরদিন সকালে পার্কে সাপুর লাশ পাওয়া গেল। খবরটা দ্রুত শঙ্করের কাছে পৌঁছালো। সে সাগরের নাম্বারে ফোন করে জানতে চাইল এই কাজ কার। সাগর না জানার ভান করে উল্টো জিজ্ঞেস করল, কে মারা গেছে? শঙ্কর শুধু বলল, তোর এলাকায় লাশ পড়েছে, আমাকে কি বোকা মনে করিস? কল কেটে গেল। হাতে পরিষ্কার না শুনতে পেলেও তার মনে হলো কিছু একটা গরমিল আছে। সে তখনও জানত না বিষয়টা কত বড় আকার ধারণ করেছে। সাপু ছিল চিফ মিনিস্টারের বিশ্বস্ত অফিসার, আর তার 24 ঘন্টার হটলাইন খোলার পরপরই তাকে হত্যা করা হলো। এটা পরিষ্কার বার্তা যে গ্যাংস্টাররা পুলিশকে ভয় পায় না। লাশ যেহেতু শঙ্করের এলাকায় পড়েছে, সরকার যদি এখন শঙ্করকে গ্রেপ্তার না করে, তবে জনগণ বুঝবে সরকারের সাথে তাদের গোপন আঁতাত আছে। শঙ্কর নিজে পরিস্থিতি আঁচ করতে পারল। বিধায়ক হিসেবে তার পরিচয় এখন আর টিকবে না। সে দ্রুত জিনিসপত্র গুছিয়ে পালানোর প্রস্তুতি নিল। তার লোকজনের বুঝতে কষ্ট হচ্ছিল বস পালানোর সময় শুধু ছেলে হোয়াংমাওকে কেন নিচ্ছে। যাওয়ার আগে সে সবাইকে সাবধান করে দিল যেন কেউ পুলিশের হাতে ধরা না পড়ে। বারুণ ফোন করে রেগে জিজ্ঞেস করল, সাপুকে কোন গাধা মেরেছে? শঙ্কর বলল সে জানে না, কিন্তু সে ঝামেলা এড়াতে এখন পালিয়ে যাচ্ছে। কংগ্রেসের মিটিংয়ে হইচই শুরু হয়ে গেল। সাপু খুনের নিউজ সব পত্রিকায় চলে এসেছে। তাদের জনসমর্থন হু হু করে কমছে। যদি এটা চলতে থাকে, সামনের মাসের নির্বাচনে তাদের ভরাডুবি নিশ্চিত। ডেপুটি চিফ মিনিস্টার প্রস্তাব দিল তার ভাতিজাকে দায়িত্ব দেওয়ার জন্য, যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়। বারুণ চিৎকার করে উঠল, আত্মীয়কে দায়িত্ব দিলে বিরোধী দল আমাদের স্বজনপ্রীতি নিয়ে অপবাদ দেবে। এটা কি আগুনে ঘি ঢালা নয়? দূষণ এরপর জানতে চাইল, তবে এখন উপায় কি? বারুণ একটু ভেবে বলল, যদি কাউকে বদলাতেই হয়, তবে এমন কাউকে আনো যে আমাদের চরম শত্রু, তাহলেই আমরা নিজেদের নিরপেক্ষ দেখাতে পারব। জরুরি আদেশের মাধ্যমে পরুকে নির্দেশ দেওয়া হলো দ্রুত রাজধানী আসার জন্য। সেই বিকেলে পরু দায়িত্ব গ্রহণ করল এবং সাথে সাথেই বড় ধরনের অ্যাকশন নিল। সে পুরো শহরের পুলিশ ফোর্সকে কাজে লাগিয়ে কলকাতা শহরকে লকডাউন করে দিল। এই লকডাউনটা ঠিক সময়েই হয়েছে, কারণ শঙ্কর তখনও শহর থেকে বেরোতে পারেনি। হোয়াম্মাও বাবাকে জিজ্ঞেস করল, পালানোর সময় কাউকে না নিয়ে শুধু সে কেন এসেছে? শঙ্কর বলল, দলে নিশ্চয়ই কেউ বিশ্বাসঘাতক আছে। কাল বিকেলের দিকেই সে দাসের সাথে কড়া ভাষায় কথা বলেছে, আর তার পরের দিনই পুলিশ খুনের ঘটনা ঘটল। আর লাশটা আমার এলাকাতেই কেন পড়বে?
এটা কি আমার গায়ে কালি মাখানোর চেষ্টা নয়? কথা শেষ হওয়ার আগেই হুয়াংমাও দূরে পুলিশের চেকপোস্ট দেখতে পেল। সে ভয়ে ব্রেক টিপে দিল। শঙ্কর ছেলেকে শান্ত থাকতে বলল, স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে যাও। সব জানা পুলিশটি কাছে এসে পড়ল। মুখোমুখি হতেই সে চমকে উঠল। শঙ্কর শান্ত গলায় বলল, যেহেতু আমাকে চিনেই ফেলেছ, এসো দুজনে একটু কথা বলি। সে ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে বলল, যদি আমাকে ধরো তবে পদোন্নতি পাবে, কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই বেরিয়ে আসব। তখন ভেবে দেখো তোমার আর তোমার পরিবারের কি অবস্থা হবে। বিপরীতে যদি টাকাটা নিয়ে নাও, তবে আজ থেকে আমরা দুজনে বন্ধু। আর বারণের মতো মানুষের সাথে বন্ধুত্ব করলে মন্দ কি? পরু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সে শুধু গাড়ির প্যাসেঞ্জার সিটের দিকে একবার তাকিয়ে বুঝে ফেলে গুলি খাওয়া ব্যক্তিটি শঙ্কর। সুভদ্রা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আপনি এত নিশ্চিত হলেন কিভাবে? পরু বলে, তোমার হোমওয়ার্ক ঠিকঠাক করা হয়নি। শঙ্কর সব ধরনের বন্দুক চালাতে পারে, শুধু সে গাড়ি চালাতে পারে না। রক্তক্ষরণের পরিমাণ দেখে মনে হচ্ছে সে কোনো ডাক্তার সাথে নেয়নি। শহরের সমস্ত ওষুধের দোকান আর প্রাইভেট ক্লিনিকে দ্রুত সার্চ চালাও। খুব জলদি আমরা এই বড় বাঘটিকে ধরে ফেলব। পরু যখন তদন্ত করছে, শঙ্কর তখন পালিয়ে এক পরিত্যক্ত কারখানায় ঢুকে পড়ে। সে বারুণকে ফোন করে অনুরোধ করে দ্রুত একটা সেফ হাউস বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে। তার অবস্থা খুব খারাপ। ফোনের ওপাশ থেকে বারুণ জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় আছো? আমি লোক পাঠাচ্ছি। পরু ফেরার পথে পুলিশের একটা কল পায়। যারা শঙ্করের সাঙ্গপাঙ্গদের ধরতে গিয়েছিল তার একটা ঝামেলায় জড়িয়ে পড়েছে। কারণ শঙ্কর এলাকায় খুব সৎ ছিল, সাধারণ মানুষের সাথে তার সম্পর্ক ছিল খুব ভালো। এলাকাবাসী পুলিশের কাছে লোকগুলোকে ধরিয়ে দিতে অস্বীকার করে পুলিশের সাথেই ঝগড়া শুরু করে দেয়। পরু ফোন রেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অধস্তন কর্মকর্তারা ব্যাখ্যা করে, আমরা তো চেষ্টা করেছি কোনো সংঘর্ষ না ঘটাতে। পরু লাঠি হাতে নিয়ে বলে, এই গণ্ডগোলটাই তো সব সমস্যার মূল। চোখ খুলে ভালো করে দেখো, কুয়ার ভেতর শঙ্করের লোকজন লুকিয়েছিল। পরু তাদের ধরে ফেলে। জেরার পর নিশ্চিত হওয়া যায় যে শঙ্কর খুব তাড়াহুড়ো করে পালিয়েছে, কাউকে সাথে নেয়নি, শুধু নিজের ছেলে হুয়াংমাওকে নিয়েছে। পরু বিষয়টা জানার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে। কংগ্রেস দল যদি শঙ্করকে পালিয়ে যেতে সাহায্য করে, তবে পরিষ্কার যে তারা তাকে আর পাত্তা দিচ্ছে না। কাগজের বাঘের যখন কোনো সাপোর্ট নেই, তখন তাকে কবজা করা খুব সহজ। দুই ভাই সাগর ও আতে দুজনেই বন্দুক বের করে, কিন্তু দেখে তারা সাউজি অর্থাৎ শঙ্করের স্ত্রী বা বড় বৌদি এসেছে। সাগর স্ত্রীকে দেখে জিজ্ঞেস করে, শহরের পরিস্থিতি কি? সে উল্টো জিজ্ঞেস করে, এই ঝামেলা কি তোমরা করেছ? সাগর কোনো উত্তর দেয় না। সে স্ত্রীকে দ্রুত চলে যেতে বলে, কিন্তু সে বলে, এবার সব ছেড়ে দিয়ে বিদায় নাও না কেন? চলো গ্রামে ফিরে গিয়ে হোটেল দিই, সাধারণ মানুষের মতো বাঁচি। সাগর অনেকক্ষণ চুপ করে থাকে। কিছু কথা সে স্ত্রীকে বলতে পারে না। আসলে সে একজনের ফোনের অপেক্ষায় আছে। সেটা যদি আসে, তবে সে আর তার ভাই অনেক বড় কিছু অর্জন করবে। ওদিকে শঙ্করও অপেক্ষা করছে, কিন্তু সে যতবারই তাকাচ্ছে বারুণের গাড়ি আসছে না। হুয়াংমাও অস্থির হয়ে গ্রামের ক্লিনিকে ঢুকে এক ডাক্তারকে অপহরণ করে নিয়ে আসে, যেন তার বাবার শরীর থেকে গুলিটা বের করা যায়। পরদিন সকালে দিদি পার্কে একটা শোক সভা আয়োজন করেন। তিনি মিডিয়াকে ক্ষিপ্ত হয়ে বলেন, কংগ্রেস নেতার নাতি হারিয়ে গেলে শঙ্কর 12 ঘন্টার মধ্যে ফিরিয়ে দেয়, আর এখন একজন দক্ষ পুলিশ অফিসার মারা গেছে, 48 ঘন্টা পার হয়ে গেল, কোনো বিচার নেই। এর মানে কি? সরকার আর গ্যাংস্টাররা মিলেমিশে কাজ করছে। মানুষ যদি তাদের ভোট দেয়, তবে কলকাতার কপালে দুঃখ আছে। দুষ রেগে আগুন হয়ে যায়। একটা শোক সভায় সে 23 বার নিজের নাম শুনেছে, কিন্তু সাপুর নাম মাত্র একবার। এটা শোক সভা না, এটা তো কংগ্রেসের বিচারের সভা। সে বারুণকে বলে, কোনো উপায় বের করো, না হলে পরের মাসে আমাদের জায়গা ছাড়তে হবে। পরু এদিকে কাজ শুরু করে দিয়েছে। সুভদ্রা পুরো শহর তন্ন করে সেই ডাক্তারকে খুঁজে বের করে, যাকে হুয়াংমাও তুলে নিয়েছিল। পরু ওত পেতে বসে থাকে এবং ঠিকই ওষুধ নিতে আসা হুয়াংমাওকে ধরে ফেলে। ছেলেটি খুব চালাক। সে বস্তির গলির ভেতর দিয়ে পালিয়ে যায়। কিন্তু হঠাৎ এক ফোন কল আসে। সাগর ভয়ে কেঁপে ওঠে। ফোনের ওপাশে সেই কাঙ্ক্ষিত কণ্ঠ। বারুণ ধীরে ধীরে বলে, আজ রাতে তোমরা দুই ভাই আমার সাথে দেখা করো। কয়েক ঘন্টা পর তারা বারুণের বাসায় যায়। সেখানে পার্টি চলছে, কিন্তু দারোয়ান তাদের পেছনের দরজা দিয়ে ভেতরে নিয়ে যায়। তারা গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে। অতিথিরা চলে গেলে বারুণ মদ ঢালতে ঢালতে জিজ্ঞেস করে, মানুষ কি তোমরা মেরেছ? সাগর সাথে সাথে অস্বীকার করে। বারুণ কিছুটা হতাশ হয়। এরপর জিজ্ঞেস করে, তোমরা কি রাজনীতি করতে চাও? যদি বিধায়ক হতে পারো, তবে তোমরা সব অপরাধ মুছে ফেলতে পারবে। আয়ও হবে 10 গুণ। সবচেয়ে বড় কথা, এখানে আসার জন্য এর পেছনের দরজা ব্যবহার করতে হবে না। সাগর এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। পরু ডাক্তারের কাছ থেকে শঙ্করের অবস্থান নিশ্চিত হওয়ার পর ওয়াংমাওকে বলে, ঠিকানাটা দিয়ে দাও, হয়তো তোমার বাবা বেঁচে যাবে, না দিলে তাকে মরতেই হবে। ওয়াংমাও পাল্টা প্রশ্ন করে, লোকটা তো আমার বাবা মারেনি, তাকে কেন এত জ্বালাচ্ছ? পরু প্রায় হেসে ফেলে, বলে, আমার ছোট সাহেব,
ওরা তোমার বাবাকে বলির পাঠা বানিয়ে নিজেদের সম্মান বাঁচাতে চাইছে। এটাও তুমি বোঝো না? ওয়াং মাও কিন্তু অতটাও বোকা নয়। সে চিন্তা করে দেখল এই পুলিশ অফিসার কংগ্রেসের নেতার ভাতিজাকে মেরেছে, মানে সে সম্ভবত বিজেপির লোক। কংগ্রেস যেহেতু তার বাবাকে ত্যাগ করেছে, তাহলে শত্রুর শত্রু তো বন্ধু। জেলে যাওয়ার চেয়ে এটা ভালো অপশন। 10 মিনিট পর পরিত্যক্ত কারখানার দরজায় ক্যাচ ক্যাচ শব্দ হয়। শঙ্কর কষ্টের সাথে উঠে বসে জিজ্ঞেস করে, এনেছিস? কিন্তু চোখ খুলে সে দেখে ওয়াং মাও নেই। সামনে দাঁড়িয়ে আছে এক পরিচিত মুখ এবং বন্দুকের নল। সাগর বলে, বস, মুখটা অন্যদিকে ফেরান। শঙ্কর অবাক হয়ে জিজ্ঞেস করে, তোকে খাওয়ালাম, মানুষ বানালাম, এসব তো কখনো শিখাইনি। সাগর আবার বলে, মুখ ঘোরান। শঙ্কর শান্তভাবে জিজ্ঞেস করে, কে বলেছে আমি এখানে আছি? সাগর সত্যি করে বলে, বারুণ। শঙ্করের চোখ ভিজে ওঠে। এতদিনের আনুগত্যের শেষে আজ সে ময়লার মতো ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে। সাগর তৃতীয়বার বলল, মুখটা অন্যদিকে ফেরান। শঙ্কর চিৎকার করে বলে, সাহস থাকে তো চোখের দিকে তাকিয়ে গুলি কর। শঙ্কর কি শেষ পর্যন্ত মারা গেল? পরু কি তাকে বাঁচাতে পারবে? এই ভিডিওতে 10,000 লাইক পূর্ণ হলে 5 সেকেন্ডের মধ্যেই পরের পর্ব আসবে। লাইক হয়েছে কিনা কমেন্টে জানান। 5 সেকেন্ড শেষ। চলুন শুরু করা যাক। পরু শেষ পর্যন্ত দেরি করে ফেলেছে। শঙ্করের মাথায় গুলি লেগেছে এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। মার্সেল ফোন বের করে ডাক্তার ডাকতে চাইলে পরু বলে, দরকার নেই। কেউ তর্জনী দিয়ে ট্রিগার চেপে আত্মহত্যা করে না। শঙ্কর যদি আত্মহত্যাই করত, তবে বুড়ো আঙুল ব্যবহার করত। মনে হচ্ছে কংগ্রেস দল এখন হাত ধুয়ে ফেলছে। এই কাজটা আসলে কার? পরের দিন দুশা প্রেস কনফারেন্স করে ঘোষণা করল তারা শঙ্করকে শেষ করে দিয়েছে এবং শহরের বড় গ্যাংস্টারদের নির্মূল করেছে। শহর শান্ত হতে যাচ্ছে। আর বিরোধী দল, যারা একে রাজনৈতিক ইস্যু বানিয়েছিল, তারা শর্মাহীন। প্রেস কনফারেন্স শেষে পরু তারকা হয়ে গেল, কিন্তু সে খুশি নয়। সে হাসপাতালে গিয়ে ওয়াং মাওকে বলে, আমি তোমার বাবাকে মারিনি। ওয়াং মাও রাগে ফেটে পড়ে। পরু নিচু হয়ে বলে, খুব জলদি তুমি বিশ্বাস করবে আমি মিথ্যে বলিনি। যদি বাবার প্রতিশোধ নিতে চাও, তবে এখন থেকে আমার কথা মতো চলো। এরপর পরু সাপু খুনের তদন্ত শুরু করে। সুভদ্রা জানতে পারে সাপুর লাস্ট কলটা এক সাংবাদিকের ছিল। তারা যখন সাংবাদিকের বাসায় পৌঁছায়, তখন সব খালি। আজ অফিস শেষে পরু এক দামি হোটেলে যায়। তাকে দেখেছে বারুণ। সেই পুরনো শিয়াল বসে প্রথমে জিজ্ঞেস করে, পরু সাহেব কি সিম্ফনি পছন্দ করেন? পরু মাথা নাড়ল। বারুণ মুগ্ধ হয়ে বলল, শত শত মিউজিশিয়ান, আলাদা আলাদা বাদ্যযন্ত্র, কিন্তু একসাথে কি অপূর্ব। কিন্তু যদি কেউ ভুল নোট বাজায়, তবে পুরো সুরটাই নষ্ট হয়ে যায়। সরকারও ঠিক তেমনি। পরু খুবই বুদ্ধিমান। সে বুঝতে পেরেছে নেতা কি বোঝাচ্ছেন, কিন্তু সে কি ভুল করেছে? সে তো শঙ্করের মৃত্যুর কারণ লুকিয়ে রেখেছে, যা বারুণ ও কংগ্রেসের চাওয়ার কথা। বারুণ গ্লাস তুলে বলল, তুমি খুব দক্ষ অফিসার। বাইরে গেলে তোমার আরও ভালো উন্নতি হবে। আগামীকালই রওনা হয়ে যাও। পরু মৃদু হাসল, কিন্তু কিছু বলল না। সে জানে পুলিশ টিমের ভেতর বারুণের চর আছে, তবে তাতে সমস্যা নেই। তার হাতে আরও একটা তুরুপের তাস ছিল। সেই রাতের 12টায় হুয়াংমাও পালিয়ে গেল। পরদিন সকালে পরু পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ডাকল। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করল শঙ্কর যেহেতু মারা গেছে, তার মানে কি শহরের সব অপরাধ দমন শেষ? পরু সাথে সাথে উত্তর দিল, কে বলেছে শেষ? সাপু এখনো বিচারের অপেক্ষায়। খুনি এখনো ধরা পড়েনি। কাজ শেষ হবে কিভাবে? সব অপরাধী খতম না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। এটা চিফ মিনিস্টারের আদেশ। আপনারা নিশ্চয়ই তার অপরাধ দমনের দৃঢ় ইচ্ছা বুঝতে পারছেন। তাই আমি 24 ঘন্টার অভিযোগ লাইন আবার চালু করছি। সাধারণ মানুষ যে কোনো সমস্যা হলে আমাদের জানাতে পারেন। টিভি দেখছিলেন চিফ মিনিস্টার দুষ। তিনি রেগে জিজ্ঞেস করলেন, আমি কখন এই নির্দেশ দিলাম? বারুণ তখন কিং কর্তব্য বিমূঢ়। দুষ ঝুঁকে এসে গালি দিয়ে বলল, একেই তুমি সেরা অপশন হিসেবে বেছেছিলে? তুমি কি গাধা নাকি? বারুণ মাথা তুলে জিজ্ঞেস করল, আমরা কি ব্যক্তিগতভাবে কথা বলতে পারি? দুষ বলল, চলো কথা হবে। বারুণ দুষকে সাবধান করল, ওই পুলিশ কুকুর আজ সীমা অতিক্রম করেছে, আর তুমিও এখন লাইনের বাইরে চলে গেছো। দুষ চুপচাপ মুখ চেপে থাকলো, কোনো উত্তর দিল না। এই দৃশ্য থেকে বোঝা যায় দুষ হয় কোনোভাবে জিম্মি হয়ে আছে, নতুবা তার কোনো গোপন দুর্বলতা বারুণের হাতে। অন্যদিকে পরু অদ্ভুত এক তথ্য পেল। কলকাতায় বছরে কয়েক হাজার মানুষ নিখোঁজ হয়, তাদের খোঁজ মেলে না। পরু অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি ধরনের রহস্য? সুভদ্রা বলল, এর কোনো উত্তর নেই। পরু ক্ষোভের সাথে বলল, এটা পুলিশের জন্য লজ্জার ব্যাপার। এমন সময় অফিসে একজন অভিযোগ নিয়ে এলো যে আতে এখন আগের চেয়ে 30% বেশি তোলা আদায় করছে। তাদের জীবন অতিষ্ঠ। পরু হন্যে হয়ে কাউকে খুঁজছিল। সুযোগ পেয়ে শঙ্করের আস্তানায় হানা দিল। দুই বিশ্বাসঘাতক সাগর ও আতে তখন তাদের বসের শোক পালন করছে। সাগর এই সুযোগে মানুষের সহানুভূতি নিয়ে গ্যাংয়ের ক্ষমতা কবজা করতে চাচ্ছিল, কিন্তু পরু ঝড়ের বেগে হাজির হয়ে তাদের সবাইকে থানায় নিয়ে গেল। বারুণের আশীর্বাদ থাকায় সাগর এখন আর ভয় পাচ্ছে না। পরু বুঝে ফেলল এদের পেছনে বড় কোনো শক্তি আছে, তবে কে তা জানত না। সে তাদের হুমকি দিয়ে বলল, সামনের মাসে নির্বাচন, সব অবৈধ কাজ বন্ধ রাখো, ঝামেলা করলে ফল ভালো হবে না। আতে রাগে ফেটে পড়ছিল, কিন্তু কিছু করার ছিল না। পরু তাদের দুজনকে মাটিতে বসিয়ে চেয়ার টেনে বসল। তারপর নিচু স্বরে বলল, রাজনৈতিক নেতাদের উপর ভরসা করো না। শঙ্করের পরিণতিই তোমাদের ভবিষ্যৎ হবে। বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। আতে এবার পুরোপুরি রেগে গেল। এমন অপমান সহ্য করার মতো নয়। এমনকি শান্ত সাগরও তার এক লোককে চর মারল।
এখন সে বুঝতে পারছে শঙ্কর কেন পলিটিক্সের দিকে ঝুঁকেছিল। গুন্ডা চিরকাল গুন্ডাই থাকে, টিকে থাকতে হলে রাজনীতিতে আসতেই হবে। পরদিন সাগর বারুণের কাছে গিয়ে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করল। বারুণ সেই পুরনো শিয়াল, সরাসরি না বা হ্যাঁ কিছু বলল না। শঙ্কর মারা যাওয়ায় এই কুকুরগুলোকে এখন সে মেপে দেখছে। সাগর এখন পরুর কথা সত্যতা বুঝতে পারছে। সে আর অন্যের গোলাম হতে চায় না, সে এবার নিজেই পার্টির প্রধান অস্ত্র হতে চায়। পরুর ফোনে কল এলো। ওপাশে সাংবাদিক আর্তনাদ করে বলল, আমি সাপুকে মারার কারণ তৈরি করে দিয়েছিলাম। পরু বুঝতে পারল সেই সাংবাদিকের কথা। সাংবাদিক বলল, এই শহরের অন্ধকার তুমি এখনো দেখোনি। সরকারি অফিসার, ডাক্তার, কিডন্যাপার, গুন্ডা সবাই মিলে একটা বড় অপরাধের জাল বুনেছে। এরা মানুষ বিক্রি করে, একই মানুষ থেকে 3 বার লাভ করে। প্রথমে মুক্তিপণ, তারপর অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি, শেষে হাড়গোড়গুলো কারখানায় পাঠিয়ে সেগুলোকে শোপিস বানিয়ে বিদেশে রপ্তানি করে। সব প্রমাণ মুছে ফেলা হয়, তাই কাউকে খুঁজে পাওয়া যায় না। পরু ফিসফিস করে জিজ্ঞেস করল, কারখানা কোথায়? সাংবাদিক ঠিকানা দিল। আগেরবার পরু কাউকে জানায়নি, এবারও সে একাই ফোর্স নিয়ে কারখানায় হানা দিল। শুরুতেই প্রচণ্ড গোলাগুলি। পরু নিজেই সামনে থেকে ঢুকে পড়ল। মার্শাল একটা গলিতে ঢুকে দুজন ঘাতককে খতম করল। পরু ওপরে উঠে দেখে অসংখ্য মানুষের হাড়গোড় পড়ে আছে। সে দেরি না করে সব মিডিয়াকে জানিয়ে দিল। বিজেপি সেদিন রাতেই মিছিল বের করল, দুশের পদত্যাগ দাবি করল। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল। দুশের অবস্থা এখন শোচনীয়। নির্বাচনের সময় এগিয়ে আসছে, এর মধ্যে এমন কেলেঙ্কারি। আতে তো পুরোপুরি দিশেহারা। বস মারা গেছে, কারখানা ধরা পড়েছে, এখন বারুণের সাথে সে কিভাবে ডিল করবে? কিন্তু সাগর বলল, এটাই সুযোগ। এদিকে বারুণ রেগে আগুন। সে বুঝতে পারছে না পরু কিভাবে সব জানল। চর কি বিশ্বাসঘাতকতা করেছে? সে সাগরকে দেখা করার ডাক দিল। চারিদিকে চলছে এখন ইঁদুর বিড়াল দৌড়। কংগ্রেস চাইছে ইমেজ বাঁচাতে, বিজেপি চাইছে সুযোগ নিতে, সাগর চাইছে রাজনীতিতে ঢুকতে, আর পরু খুঁজছে সাংবাদিককে। পরু অবশেষে সেই সাংবাদিকের কাছে পৌঁছল। সাংবাদিক বলল, আমি 6 মাস আগে থেকে এটা নিয়ে কাজ করছিলাম। চেয়েছিলাম একটা বড় নিউজ করে রিপোর্ট থেকে প্রমোশন নিতে, কিন্তু খবরটা এত ভয়াবহ যে নিউজ করলে আমি মরে যাব। আমি সাপুর হটলাইনে খবর দিয়েছিলাম, কিন্তু আমার চোখের সামনে সাপুকে খুন হতে দেখেছি। শঙ্করের লোকেরাই তাকে মেরেছিল। পরু জিজ্ঞেস করল, আমি যদি ওদের গ্রেপ্তার করি তুমি কি সাক্ষী দেবে? সাংবাদিক অনেকক্ষণ চুপ থেকে অবশেষে মাথা নাড়ল। পরু সাথে সাথে সুভদ্রাকে সাক্ষী নিয়ে আসতে খবর দিল, আর সাগর ও আতেকে ধরতে টিম পাঠালো। সাগর ও আতে তখন উৎসব করছিল, কারণ বারুণ তাদের টিকিট দিয়েছে। তারা মনে করছে তারা এখন ধোয়া তুলসী পাতা। এমন সময় পরু ফোর্স নিয়ে হাজির হলো। পুলিশ কমিশনার পরুকে ফোন করে থামতে বলল। এটা ওপরের নির্দেশ। পরু ব্যাখ্যা করতে চাইল, কিন্তু কমিশনার শুনলেন না। কংগ্রেস আজই সাগরকে প্রার্থী ঘোষণা করেছে। তুমি কি পুলিশকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চাও? পরু ফোন কেটে দিয়ে আবার গ্রেপ্তারের নির্দেশ দিল। সাগর তখন জয়ের উল্লাসে মত্ত। পরু জনতার ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে। পকেটে পুলিশের ফোনের উপর ফোন আসছে, সে পাত্তা দিচ্ছে না। প্রকাশিত হওয়ার আগেই যদি সে সাগরকে ধরতে পারে, তবেই তাদের পথ থেকে নামাতে পারবে। এমন সময় সুভদ্রা ফোনটা হাতে নিয়ে কাপা গলায় বলল, স্যার, 2 সাক্ষী খুন হয়ে গেছে। এখন আমাদের হাতে আর কোনো প্রমাণ নেই, একমাত্র সাক্ষীও মারা গেল। পরু এখন কিভাবে সামলাবে? সাগর ও আতে কি নির্বাচনে জিতে যাবে? বারুণ কি দুশকে সত্যিই জিম্মি করে রেখেছে? এই সিরিজের পরের পর্বে উত্তর মিলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। পরের পর্বে দেখা হবে।